সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত কত দূর? তদন্তের অগ্রগতির দ্বিতীয় রিপোর্ট তলব হাইকোর্টে। ৪ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে ফের শুনানি রয়েছে। সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্ত কত দূর? তদন্তের অগ্রগতির দ্বিতীয় রিপোর্ট তলব হাইকোর্টের। ৪ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, সন্দেশখালীর যে মূল ঘটনা, সেই মূল ঘটনা ইতিমধ্যেই শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, এখনো জামিন পায়নি সে। এই অবস্থায় যে পুরনো মামলা, মূল মামলা, সেই মামলা শুনানির জন্য ডিভিশন বেঞ্চে আসে এবং সেক্ষেত্রে এই যে মূল কাণ্ড সন্দেশখালী, যা নিয়ে এত কিছু হয়ে গেল গোটা রাজ্য জুড়ে, তার কৌতূহলে শেষ ছিল না। সেই মূল মামলার সিবিআই তদন্তের অগ্রগতি কি, সিবিআই কোন পর্যায়ে রয়েছে, তদন্তে কত দূর এগিয়েছে, তার আপডেটেড স্ট্যাটাস কি, এই পুরো বিষয়টা নিয়েই সিবিআই এর দ্বিতীয়বারের জন্য তাদেরকে অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ জারি করলো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। ৪ নভেম্বরের মধ্যে এই দ্বিতীয় অগ্রগতি রিপোর্ট সিবিআই কে পেশ করতে হবে এবং নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এই মামলাতে শুনানির জন্য আসবে। তবে আজকে নতুন করে যে বিষয়টি, গঙ্গাধর কয়াল, স্থানীয় বিজেপি নেতা, তাকে ঘিরে একটি যে স্টিং অপারেশন হয়েছিল, সেই স্টিং অপারেশনের পেছনে আড়ালে কোনো ষড়যন্ত্র রয়েছে বলে তার আইনজীবীরা অভিযোগ করেন এবং এই স্টিং অপারেশন কাণ্ডটা নিয়েও সিবিআই কে তদন্তভার দেওয়া এই আবেদন রাখা হয়। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, আগে মূল মামলার তদন্তের অগ্রগতি সিবিআই কোন জায়গায় নিয়ে এসছে, তাই অগ্রগতি রিপোর্ট দেখার পরই বাকি বিষয়গুলি আদালত বিবেচনায় আনবে বা বিবেচনা করবে। বেশ অর্ণব। ঝাড়গ্রামের জঙ্গলের অবস্থা দেখুন। বন দফতরের জমি বেহাত হয়ে যাচ্ছে, একে একে গড়ে উঠেছে রিসর্ট, আরও রিসর্টের নির্মাণ চলছে। বেআইনি নির্মাণ বলা হচ্ছে এগুলোকে, কারণ ঝাড়গ্রামে বন দফতরের এই জমি বেহাত হয়ে জমি দখল হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, তো এরা কিভাবে রাতারাত কাগজপত্র বানিয়ে নিচ্ছে। এবার কলকাতার বাবুরা এসে কিভাবে জায়গাগুলো দখল করে নিচ্ছে, এবার পাটওয়ারি তাদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে। এবার কি করে হচ্ছে এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে। জঙ্গলের মানুষ তারাই বা মানবেন কেন? তাদের জঙ্গল কেটে সাফ হয়ে রিসর্ট তৈরি হচ্ছে। সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, কতদিন ধরে এই রকম কাজ চলছে এবং যে রিসর্টগুলো এখন আছে সেগুলোও কি খাস মানে বন দফতরের জমি দখল করা? দেখো একদমই, কারণ বন দপ্তর যেটা অভিযোগ করছে যে অধিকাংশ যে রিসোর্ট এখানে গড়ে উঠেছে বা যে বনাঞ্চলে এই রিসোর্টগুলো গড়ে তোলা হচ্ছে, অধিকাংশ জায়গায় পাঁচিল দিয়ে যেভাবে রিসোর্ট তৈরি হচ্ছে, অবৈধভাবে গাছ কাটা হচ্ছে, জমি দখল হচ্ছে। মূলত বন দপ্তর যেটা অভিযোগ করছেন, তাদের জমি, সেই জমি না দেখার ফলেই মূলত এই জমি বেহাত হচ্ছে। আর এই সমস্ত জমি যে দখল করছে যারা, তারা অধিকাংশ বাইরে থেকে আসা। কারণ এই বাইরে থেকে আসা মানুষজন এই জমিগুলোকে অধিকাংশ সময় দেখা যাচ্ছে একাধিক হাতে সেই জমিকে হস্তান্তর করা হয়েছে, বিক্রি করা হয়েছে এবং সেই জমি ঘুরপথে আবার একজন কিনে সেখানে রিসর্ট করছে, যেটা অভিযোগ করছেন বন দপ্তর। বন দপ্তর এও অভিযোগ করছে যে জমিগুলো রয়েছে তাদের, সেই সমস্ত জমির দিকেও তারা। বন দপ্তর তো অভিযোগ করছে, কিন্তু একটা প্রশ্ন আছে রাজু। বন দপ্তর অভিযোগ করছে, আর বন দপ্তর এর আগে বন দপ্তরের জমি দখল করে রিসর্ট তৈরি হয়েছে। এখন যে বেআইনি রিসর্টগুলো হচ্ছে সেগুলো নির্মাণ হতে শুরু করেছে, তারপরে এখন নোটিশ দিয়েছে বন দপ্তর, দখলকারীকে জমি ছাড়ার নোটিশ বন দপ্তরের। এতদিন কি করছিল বন দপ্তর? চোখ বুজে বসেছিল রাজু? দেখো প্রথমত বলে রাখবো যে বন দপ্তরের যে আধিকারিক এখন এসেছেন, তার নজরে এগুলো পড়েছে। আগে যে সমস্ত বন দপ্তরের আধিকারিকরা ছিলেন, যাদের এই নজর দেওয়ার কথা ছিল, সেই নজরদারিতেই ফাঁক রয়েছে। কারণ যেখানে ভূমি দপ্তর বলছে বন দপ্তরের যে সমস্ত জমি, তা আগেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার দায়িত্ব ছিল বন দপ্তরের। কিন্তু সেখানে বন দপ্তরের অধিকাংশ জায়গাকে বেহাত করে ফেলেছে এবং সেই সমস্ত জমি সেভাবেই বেরিয়ে গেছে বন দপ্তরের কাছ থেকে। এবারে যে নতুন আধিকারিক এখানে এসছেন, যে ডিএফও এসছেন উমর ইমাম, তিনি নজরদারি দিচ্ছেন মূলত বন দপ্তরে যে জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিগুলোকে চিহ্নিত করা এবং পুনরুদ্ধার করা। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, বন দপ্তরে যে সমস্ত আধিকারিক এতদিন এখানে ছিলেন, তারা এখানকার এই বাইরে থেকে আসা মানুষজনকে সেই সমস্ত জমি
বিক্রি বন করেছেন। দপ্তর, মূলত স্থানীয় প্রশাসন তারাই বা কি করছিল এই প্রশ্ন তো উঠবে, কারণ বন দপ্তরের জমি দখল হয়ে রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে, আর কর্মী নিরাপত্তারক্ষী তারা বলছেন নাকি কাগজপত্র আছে। আপনারা জানেন এখানে নোটিশ দেওয়া আছে? নোটিশ দেওয়া আছে স্যার। হ্যাঁ, তারপরে কাজ করছেন কেন? কাজ করছি বলতে আমাদের মালিকের যে রেকর্ডটা আছে, হ্যাঁ, এই রেকর্ডটা তো বিএলআর অফিস থেকেই দিয়েছে। আমাদের মালিক কাজ করতে বলছে, আমাদের এই রেকর্ড লিগালি রেকর্ড আছে, হ্যাঁ, রেকর্ড নিয়ে আমরা কাজ করছি। মালিক আমাদের কাজ করতে বলছে। হ্যাঁ, গেট খোলা, কাজ হচ্ছে, হ্যাঁ, নোটিশ আছে, কাজ হচ্ছে কেন এবার আপনি বলুন? মালিক বন যদি- দপ্তর হ্যাঁ, নোটিশ মালিক দিয়েছে। যদি বলে থাকেন হ্যাঁ, তাহলে আমি অবশ্যই কাজ করাবো। মালিকটা কে আপনি বলুন? মালিক হচ্ছে গোবিন্দ মাইত সবং। সবংয়ে বাড়ি। এই জায়গাটা কি উনার? হ্যাঁ, ওনার না হলে উনি কিভাবে কাজ করাতে পারেন? একটা যখন কাজ ধরছেন নিশ্চয়ই ওনার জায়গা। উনি কি কিনেছেন জায়গা? হ্যাঁ, কিনেছেন। হ্যাঁ, বিএলআরও দপ্তর থেকে নাকি কাগজপত্র সব পেয়ে গেছেন। বিএলআরও দপ্তরই তার মানে কি ঘুঘুর বাসা? রাজু, দেখো, একটা কথা একদমই ঠিক হয় না, কারণ যে ভূমি দপ্তরে যে আধিকারিক এর আগে ছিলেন ঝাড়গ্রামে, সেই আধিকারিকের বিরুদ্ধে একাধিক এলিগেশন রয়েছে। সেই আধিকারিক অধিকাংশ জায়গায় যে সরকারি জমি দখল হয়েছে, সেই জমি দখল উচ্ছেদ করার কোনো নির্দেশিকা বা সেই জমিগুলোকে দখল নেওয়ার কোনো চেষ্টা চালাননি। অধিকাংশ জায়গায় সরকারি যে জমিগুলো বেহাত হয়েছে, সেই জমিগুলোকে ফিরিয়ে নিয়ে আসার কোনো উদ্যোগ তিনি নেননি। এখন যে সমস্ত আধিকারিকরা আসছেন, তারা মূলত এই কাজটা করতে চাইছেন। আদৌ আর কোনো সেখানেই ব্যবস্থা, আদৌ কোনো পদক্ষেপ করা হয় কিনা সেই দিকে আমাদের নজর থাকবে, তবে মনে হয় না সেরকম কিছু একটা হতে পারে। আর উত্তরবঙ্গে চলে যাব, এই তো দেখাচ্ছিলাম জঙ্গলমহলে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। খড়িবাড়িতে দেখুন, রাস্তার ধারে গাছগুলো একেবারে কোপ পড়ছে, তার উপরে গাছগুলো একের পর এক গাছ কেটে সাফ, সরকারি জায়গায় গাছ কেটে সাফ। স্থানীয়রাই গাছ কেটে সাফ করে দিচ্ছেন, কারো অনুমতি না নিয়ে। কি করে? কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কারো নজর পড়ে না এই রাস্তা দিয়ে? প্রশাসনের কেউ যান না? দেখো, নজর পড়ে না বলেই এই বিষয়টি উঠে এসেছে। এবং আমাদের কাছেই প্রথমে এই খবর আসার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে একবারে গ্রামীণ সড়ক, এবং সেই সড়কের ধারে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই গাছগুলো লাগানো হয়েছিল। আর সেই গাছে দেদার কোপ, প্রায় 6-7টি গাছ কোপ হয়েছে, এবং যার ভূমিকা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের উপর পড়ছে। প্রশাসনের নজরদারির অভাবেই কিন্তু এই গাছে কোপ মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা যার জমি পাশে, তিনি মনে করছেন তার জমি বাঁচাতে এই গাছকে তিনি কোপ দিয়েছেন। আসলে আদেও তিনি এই গাছ বিক্রি করার। এবার আপনাদের হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটির ছবি দেখাবো। তার কারণ, আম্বালার বায়ুসেনা ঘাঁটি, সেখানে যুদ্ধ বিমান রাফালে রাষ্ট্রপতি সওয়ার হলেন। একটু ডিটেলে জানবো, আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বলা যেতে পারে হিস্টোরিক। তার কারণ হচ্ছে রাফাল এমন একটি যুদ্ধ বিমান যার সঙ্গে অনেক বিতর্ক জড়িয়েছিল, যে রাফালের ইন্ডাকশনের পেছনে অনেক বক্তব্য ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গেই কিন্তু রাফাল সেই যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমানকে ব্যবহার করা হয়েছিল, তার একটা বড় রোল ছিল অপারেশন সিন্দুরের সময়, এবং যে রাফাল ভেঙে পড়া নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন উঠেছিল। সেই রাফাল আজকে একেবারে সুপ্রিম কমান্ডার, যে কোনো সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার, রাষ্ট্রপতি, সেই সুপ্রিম কমান্ডার আজকে সেই রাফালে সওয়ার হন। এবং আম্বালা এয়ারবেস থেকে, সেই আম্বালা এয়ারবেস, যে আম্বালা এয়ারবেসও কিন্তু অপারেশন সিন্দুরে একটা বড় ভূমিকা পালন করেছিল, সেখান থেকে রাফাল ফাইটার জেটে তিনি সওয়ার হন। এবং তাকে নিয়ে এর আগে যখন দেখা গিয়েছিল কিন্তু সুখোই 230 MKI-তে তেজপুরের তিনি, দ্রৌপদী মুর্মু, তিনি সওয়ার হয়েছিলেন, কিন্তু এই প্রথম রাফালে তিনি সওয়ার হলেন। এবং সেখানে বায়ুসেনা প্রধান উপস্থিত ছিলেন, এবং তার সাথে বিমানে বায়ুসেনা প্রধান। এবং শুধু হিস্টোরিক মোমেন্ট এবং অনেকটাই বেশি কিন্তু এর সঙ্গে সঙ্গেই এটার একটা ভ্যালু, এটার একটা কিন্তু ইঙ্গিত জড়িয়ে রয়েছে আজকের এই ঐতিহাসিক রাষ্ট্রপতির উড়ানের সঙ্গে সঙ্গে। ধন্যবাদ।